সাম্প্রতিক সময়ে আমরা সবাই একটা নামের সাথে পরিচিত, সেটা হচ্ছে ফরহাদ মজহার। এই নামটা আমরা সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, ফেসবুক, বিভিন্ন নিউজে বা বিভিন্ন পত্রিকার লিডিং নিউজ বা লিডিং হেডলাইনগুলোতে এই নামটা ব্যবহৃত হচ্ছে। তো সরি। তো অনেকেই আমরা আসলে ঘটনার শুরু থেকে এখন পর্যন্ত অনেকেই জানি না যে আসলে উনি কে বা ওনাকে নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। তো এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা, একটু আসলে ঘটনাটা একটু ওভারভিউ করে নিব আমরা, যারা ঘটনা শুরু থেকে এখনও জানতে পারছেন না বা বুঝতে পারছেন না যে আসলে কেন ওনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। তো এই ভিডিওটা দেখলে হয়তো বা একটা প্রাইমারি লেভেলের একটা আইডিয়া পাওয়া যাবে। তো চলুন আমরা আসলে শুরু করি। তো প্রথমেই আসলে একটু ওনার সম্পর্কে জেনে নেওয়া দরকার, আসলে উনি কে বা কে এই ফরহাদ মজহার। তো ফরহাদ মজহার আসলে জন্মগ্রহণ করেছেন 1947 সালে, এবং উনি একই সাথে একজন লেখক, কলামিস্ট এবং মানবাধিকার কর্মী। আবার এদিক থেকে আমরা জানতে পারি উনি হচ্ছে 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করে, এবং পরবর্তীতে উনি বিদেশি থেকে পড়াশোনা করে, যুক্তরাষ্ট্র থেকে। এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে সরি একটা চিন্তা নামক একটা পত্রিকা আছে, উনি ওটার হচ্ছে সম্পাদক। তো আসলে চিন্তা পত্রিকাটা হয়তো বা অনেকেই নতুন। তো সেই ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে একটা, আমি আমি অনলাইন থেকে এটার লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি, হয়তো বা আপনি যদি পরবর্তীতে জানতে চান সেখান থেকে একটু জেনে নিতে পারবেন। আমি একটু লিঙ্কটা দেখিয়ে দিই। উম, আপনারা এই ওয়েবসাইটে ঢুকলেই এই চিন্তা নামক পত্রিকা সম্পর্কে একটু জানতে পারবেন, বা এখান থেকে দেখে নেবেন যে আসলে ওই পত্রিকা সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে, এই ওয়েবসাইট ভিজিট করলেই আপনারা জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে হঠাৎ করে তাকে নিয়ে কেন কেন এত আলোচনা, হঠাৎ করেই কেন উনি আলোচনায় চলে আসলেন। তো কারণ হচ্ছে আসলে উনি এখন আলোচনা আসেনি, উনি 2013 সালে যখন হচ্ছে আমাদের শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে, তখন থেকেই উনি আসলে আস্তে আস্তে আলোচনা আসতে শুরু করে। তিনি বিভিন্ন রকম সমালোচক বক্তব্য দেওয়ার কারণে উনি তখন থেকেই আলোচনায় উঠে আসে আর কি। ওই 2013 সালে যখন আমাদের শাহবাগী গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে, তখন থেকে উনি আস্তে আস্তে আলোচনায় চলে আসে। আপনার যে চিন্তা নামক যে সাইটটি আছে, সেখানে ওনার বিভিন্ন লেখা আছে, ওগুলো পড়লে হয়তো বা বুঝতে পারবেন যে উনি আসলে কেন আলোচনায় উঠে আসে। কিছুদিন আগে এটা হচ্ছে আপনার 3 তারিখে আমি বিডি নিউজ 24-এ একটা নিউজ দেখতে পাই। সেখানে বলা হয় যে ওনার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে ওনাকে কেউ অপহরণ করেছে, এরকম একটা দাবি ওঠে ওনার পরিবারের পক্ষ থেকে। এই নিউজটা ছাপা হয় আপনার 3 তারিখের দিকে। আমরা এদিকে এখানে ডেটটার দিকে তাকালেই বুঝতে পারবো। তো ওনার পরিবার থেকে বলা হয় যে ওনাকে অপহৃত করা হয়েছে, এবং এখানে আরও বলা হয় যে ওনাকে হচ্ছে ভোরের দিকে অপহৃত করা হয়, 4টা বা 5টার দিকে। এছাড়াও অপহৃত করার পরে 35 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়, এরকম কিছু বলা হয়। তো পরবর্তীতে যে জিনিসটা ঘটে, আম, তারপরে এটা আসলে বিএনপি থেকে একটা বক্তব্য আসে যে ওনাকে সরকারি অপহরণ করছে, এরকম একটা বিএনপি থেকে একটা বক্তব্য চলে আসে। বিএনপি কারণ হিসেবে দেখায় যে এর আগে যে বিএনপি ইলিয়াস ছিলেন, আরও যারা যারা ছিলেন, যাদেরকে গুম হয়ে যাওয়ার পরে আর কখনো তারা ফিরে আসেনি, ওই 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 রিলেটেড কিছু বক্তব্য টেনে নিয়ে এসে দেখানো হয় যে ওনাকে সরকারি অপহরণ করছে, এরকম একটা যুক্তি চলে আসে বিএনপির পক্ষ থেকে। পরবর্তীতে যখন পুলিশ এটা নিয়ে একটু খোঁজাখুঁজি করে, এটা নিয়ে কাজ শুরু করে, তখন প্রায় প্রথম দিকে এরকম একটা নিউজ ছাপা হয়, পুলিশ বলে যে খুলনার দিকে আসে বা এরকম কিছু, এবং খুলনা একটা অভিযানও চালানো হয় ছোটোখাটো ওনাকে খোঁজার ব্যাপারে। কিন্তু পরবর্তীতে ওনাকে পাওয়া যায় হচ্ছে যশোরে। হ্যাঁ, উনি হচ্ছে, আমরা এইদিকে যদি একটু দেখি যে নিখোঁজ হওয়ার 18 ঘন্টা পর মধ্যরাতে যশোর একটি বাস থেকে ফরহাদ মাঝহারকে নাটকীয়ভাবে উদ্ধার করার কথা জানিয়েছে র্যাব, এরকম একটা আমরা নিউজ বিডি নিউজ 24 থেকে জানতে পারি, এবং এটা ছাপা হয় পরের দিন 4 তারিখে এই নিউজটা ছাপা হয়। এখন এখানে উনি মূলত আসলে আলোচনা আসার কারণ হচ্ছে
পুলিশের কাছে যেটা মনে হয়েছে যে উম, এই পুরো ঘটনাটাই একটা সাজানো নাটক। কারণ হচ্ছে ওনাকে যখন ওই বাস থেকে পুলিশ উদ্ধার করে, তখন ওনার সাথে যেই একটা ব্যাগ ছিল বা যে আলামতগুলো পাওয়া যায়, সেখানে আমরা যখন কোথাও মানে কোথাও যদি আমরা ঘুরতে যাই, তাহলে আমরা পরিপাটি হয়ে ঘুরতে যাই। যেমন ধরেন আমরা মোবাইলের চার্জার নেই, জামা কাপড় নেই, এই জিনিসগুলো পাওয়া গেছে। মোবাইলের চার্জারও পাওয়া গেছে। কারণ ওনার পুলিশের ধারণাটা এই জন্য করতেছে, অপহৃত হলে এই ধরনের জিনিসগুলো থাকার কথা না লজিক্যালি। কারণ উনি তো ওনাকে তো আর উনি তো পরিপাটি হয়ে বের হওয়ার সুযোগ তো আর পাওয়া যায়, ওই রকম সুযোগ তো দেওয়ার কথা না, যে যদি তাকে কেউ অপহরণ করে মানে করে থাকে। ওনার সাথে মোবাইল চার্জার পাওয়াটাও এখানে একটা ফ্যাক্টর। কারণ মোবাইল চার্জার উনি নেওয়ার সুযোগটা পেলো কোথায়, যদি কেউ ওনাকে অপহরণ করে থাকে? কারণ ওনাকে বলা হয়েছে মানে নিউজ মানে আমরা শুরুর দিকে যেটা জানতে পারি, প্রথমেই বলা হয়েছে ওনাকে ভোর 4টা বা 5টার দিকে কেউ ফোন করে নিয়ে যায়। তো তখন তো আর উনি মোবাইল চার্জার একদম ব্যাগ রেডি করে বের হয়ে যায়নি। এরকম একটা পুলিশের দিক থেকে ধারণা করা হয়। তাছাড়া আরও অনেক বিষয় আছে এটার সাথে ইনক্লুডেড। আপনারা এই নিউজগুলো একটু ঘিরে দেখলেই জানতে পারবেন আসলে যে আসলে কেন পুলিশ মনে করছে যে পুরো ঘটনাটাই সাজানো নাটক। তো এই জন্যই আসলে মূলত উনি আসলে হঠাৎ করে একদম পুরো ফোকাসে চলে আসে যে কেনই বা তিনি নাটক সাজাবেন, কেনই পুলিশের ধারণা যে এটা সাজানো নাটক হতে পারে, উনি এটার সাথে অন্য কোনো ভিন্ন কিছু জড়িত আছে কিনা, এইভাবে আসলে উনি পুরোপুরিভাবে বিষয়টা একদম হাইলাইটেড হয়ে যায়। এখন বর্তমানে যেটা হচ্ছে, উনি হচ্ছে আদালতে এই বিষয়ে জবানবন্দি দিয়ে আসছে। জবানবন্দি দিয়ে আসার পরে ওনাকে এখন হাসপাতালে উনি এখন আছে। তো এই হচ্ছে আসলে ওনার সম্পর্কে একটু প্রাইমারি আইডিয়া। অনেকেই হয়তো বা জানিই না যে আসলে কে এই ব্যক্তি বা তাকে নিয়ে কেন এত আলোচনা। সো এখন উনি হচ্ছে হাসপাতালে আছে। এই পর্যন্তই আমি শেষ এই পর্যন্তই জেনেছি। তো এটাই হচ্ছে আসলে তার সম্পর্কে একটু ছোটোখাটো এই নিউজ সম্পর্কে একটু ছোটোখাটো ধারণা দিলাম। অনেকেই হয়তো বা একদমই হঠাৎ করে মাঝ দিয়ে এসে বুঝতে পারতেছে না যে আসলে কেন এই ব্যক্তি কে বা কেন তাকে নিয়ে এত আলোচনা। তো যদি এই ধরনের আসলে ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।